সারদা, তোকে তো বলাই হয়নি আমার ওষুধ শেষ হয়ে গেছে। বিকেলে আসার সময় আমার ওষুধগুলো নিয়ে আসিস। মা, মাসের শেষ হতে একটা কানাকড়ি হাতে নেই। কদিন পর পর তোমার ওষুধ, বাজার খরচ এসবের পেছনে টাকা ঢালতে ঢালতে আমি ক্লান্ত। কি করবো বল, নিজে তো কিছু করতে পারি না, তাই তোদের উপর নির্ভর করে চলতে হয়। আমারও ভালো লাগে না তোদের এত জ্বালাতন করতে। সব সময় সবকিছু আমার উপর চাপিয়ে দিও না। আস্থাকে তো মাঝে মাঝে বলতে পারো, জামা কাপড় সেলাই করে তো কম টাকায় কামাই করে না ও। কিছুদিন আগেই ওর থেকে টাকা নিয়েছিলাম, তাই আর লজ্জায় ওকে বলিনি। হ্যাঁ, ওর সময় তো লজ্জা কাজ করবেই, শুধু আমার সময় যত আবদার। সত্যি আমি আর পারি না, কখন যে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো কে জানে। আমার মেয়েগুলো কত কষ্ট করে সংসার চালায়। যেখানে অন্য মেয়েরা বিয়ে করে নিজের জীবন গুছিয়ে নিচ্ছে, সেখানে আমি ওদের ওপর নিজের সব দায়িত্ব চাপিয়ে দিয়েছি। আমি এখন কোনো টাকা দিতে পারবো না মা। আস্থা এলে তুমি তোমার ওষুধের টাকা ওর থেকে বুঝে নিও। সব টাকা তোমার আর ঘরের পেছনে দিলে আমার নিজের জন্য কি রাখবো? আচ্ছা মা, থাক, আমি আস্থাকে বলবো। তুই তোর কাজে যা, সাবধানে যাস। যাক বাবা, অবশেষে হাতে কিছু টাকা এলো। কিছু নিজের খরচের জন্য রেখে বাকিটা মায়ের হাতে তুলে দেব। বাহ, আজকে সকাল সকাল আমার হবু স্ত্রীর দর্শন হয়ে গেল। যাই যাই, গিয়ে একটু সাক্ষাৎ করে আসি। তুমি তুমি এখানে কি করছো? বোঝো কাণ্ড, এই গ্রাম কি শুধু তোমার নাকি যে তুমি যেখানে ইচ্ছে চলাচল করতে পারবে, অন্যরা পারবে না? আমার পথ ছাড়ো, আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? সরো, আমায় যেতে দাও। আরে এত তাড়া কিসের? মাত্র দেখা হলো, একটু কথা বলি। আমায় যেতে দাও মুরালি, না হয় আমি লোক জড়ো করব। এত অস্থির হবার কি আছে বলো তো? আমি তো তোমায় জ্বালাতন করছি না। যার সঙ্গে বিয়ে হবে তার সঙ্গে দাঁড়িয়ে দুটো কথা বলা যাবে না? বিয়ে? আমি কতবার বলবো যে তোমায় আমি বিয়ে করতে চাই না। তোমাকে আমার পছন্দ না, তুমি কেন বুঝতে পারো না? তুমি পছন্দ করো আর না করো, বিয়ে তো তোমার আমার সঙ্গেই হবে। আমি মরে গেলেও তোমার মতো বদমাশ লোককে বিয়ে করব না। আমার পথ ছাড়ো। সে তুমি গুন্ডা বদমাইশ চাই বলো, আমি ছাড়া তোমার কোনো গতি নাই, বুঝলে? কি হলো মা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? ওই বদমাইশ মুরালি আজ আবার আমায় উত্ত্যক্ত করেছে মা। আমার তো এখন বাড়ি থেকে বেরোতেই ভয় লাগে। উফ, এ বকাটে মুরালি যন্ত্রণায় বাঁচা মুশকিল হয়ে গেছে। কি চায় ও? কিছুই তো বুঝি না। ও আমায় বিয়ে করতে চায়, আমায় বলে আমার বিয়ে হলে শুধুমাত্র ওর সঙ্গেই হবে। মা, আমি বলে দিচ্ছি, আমি মরে যাব কিন্তু ওই মুরালিকে বিয়ে করব না। আমি বেঁচে থাকতে কখনোই ওর অসৎ উদ্দেশ্য পূরণ হবে না। আমি খুব শীঘ্রই তোর আর সারদার জন্য ভালো পাত্র খুঁজবো। কিন্তু মা, আমাদের বিয়ে হলে তুমি? আমি অনেক ভেবেছি, আমার কারণে তোরা কেন তোদের জীবন নষ্ট করবি। এখনই সঠিক সময় তোর আর সারদার বিয়ে দিয়ে তোদের জীবন গুছিয়ে দেওয়ার। কিন্তু মা, ও মুরালি যদি আমার বিয়ে হতে না দেয়? আমি তো এখনো বিয়ে চেয়ে আছি। বিয়ের কি করিব আছে? আমি তোদের জন্য রাজপুত্রের মতো ছেলে খুঁজবো। প্রণব, আনন্দ, তোমাদের জন্য আমি দুটো মেয়ের খোঁজ পেয়েছি। দুটি মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। এই যে দেখো, সারদা আর আস্থা, দুই বোন। আস্থা যেহেতু ছোট, তাই আমি আনন্দের জন্য আস্থাকে পছন্দ করেছিলাম। যাই হোক, যেহেতু তোমার আস্থাকে পছন্দ হয়েছে, তাহলে আনন্দের সঙ্গে সারদার বিয়ের কথা বলবো। কি আনন্দ, কোনো আপত্তি নাই তো? না বাবা, তোমরা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করতে রাজি। তাহলে আমি কিছুদিনের মধ্যে সারদা আর আস্থাকে নিয়ে ওদের মা কোকিলা আর আমাদের বাড়ি আসবার জন্য নেমন্তন্ন করব। এরপর না হয় পাকা কথা হবে। বড় ছেলের নাম প্রণব আর ছোট ছেলের নাম আনন্দ। দুজনেই বাবার কাপড়ের ব্যবসা সামলায়। তুমি যাকে পছন্দ করবে
অবশ্যই দেখে শুনেই পছন্দ করবে মা। আমার তোমার পছন্দে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আনন্দ দেখতে শুনতে ভালোই আছে, আস্থার সঙ্গে ভালোই মানাবে। আর প্রণব যদি মায়ের পছন্দে গিয়ে থাকে আমার বিয়ে করতে কোনো সমস্যা নেই। আনন্দ নয়, প্রণবের সাথে বিয়ে হবে আস্থার। কিন্তু কেন? প্রণব বড় ছেলে, অবশ্যই ওর সঙ্গে আমার বিয়ে হওয়া উচিত। আমি বড় মেয়ে। পীতাম্বর বাবুও সেটাই চেয়েছিলেন, কিন্তু যেই ছবি দেখানো হলো প্রণবের আস্থাকে পছন্দ হয়ে গেল, তাই প্রণব আস্থাকে বিয়ে করতে চায়। আর তোকে আনন্দের জন্য পছন্দ করেছেন পীতাম্বর বাবু। এ কেমন কথা? আমি বড় মেয়ে আর অবশ্যই আমার সঙ্গে প্রণবের বিয়ে হওয়া উচিত। মা, না হয় প্রণবের সঙ্গে দিদির বিয়ের কথা বলে দেখো না। আমার আনন্দকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। প্রণব তোকে পছন্দ করে ফেলেছে। এখন যদি আমি জোর করে শারদাকে ওর ওপর চাপিয়ে দিতে চাই, তাহলে ওরা বিয়ের কথা আর আগাবেই না। ছোট থেকে আমার পছন্দের জিনিস এই আস্থার হয়ে গেছে, এখন আবার বিয়ের ক্ষেত্রে আমার যাকে পছন্দ হলো সে ওকে পছন্দ করে বসে আছে। ও আমার বোন নয়, ও আমার জন্য একটা অভিশাপ। কি কি করছো এসব? থামো, আমি বলছি থামো। এত বছর ধরে আমি বলছি আমি আস্থাকে বিয়ে করতে চাই, আর তুমি এখন অন্য কারোর সঙ্গে আস্থার বিয়ে ঠিক করে ফেললে। আস্থা তোমাকে ভয় পায়, ও তোমাকে বিয়ে করতে চায় না। ও তো অনেকবার বলেছে তোমাকে। ওর পছন্দ আর অপছন্দ আমার কিছুই যায় আসে না। আমি ওকে বিয়ে করতে চাই এবং ওর বিয়ে আমার সঙ্গে না হলে আর কারোর সাথে হতে দেব না আমি। আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দেব না। তুমি যাও, নয়তো আমি পুলিশে খবর দেব। যাকে ডাকবার ডেকে নাও, আমি কিছুতেই এখান থেকে যাব না। আমিও দেখি কি করে আস্থার বিয়ে অন্য কারোর সঙ্গে হয়। তুমি আপোষে যাবে না তাই তো? দাঁড়াও, দেখো আমি কি করি। পীতাম্বর বাবু, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, কিছু গহনা আছে। এগুলো প্রণবের মায়ের গয়না। ওর শেষ ইচ্ছে ছিল যেন এই গয়নাগুলো দুটো ছেলের বউকে ভাগ করে দেওয়া হয়। নাও নাও, তুমি গিয়ে আস্থা আর শারদাকে সমান ভাগে ভাগ করে বুঝিয়ে দাও। লাইনের আর বেশি দেরি নেই। এ কি, বড় হাটটা ওকে দিয়ে দিলে? আমারটা কোথায়? আস্তে কথা বল, কেউ শুনে ফেলবে। আজটা বড় বউ, তাই ওকে একটু বেশি দিতে হবে। আর তোকেও তো একটা হার দিয়েছি, তোরটা একটু ছোট, কিন্তু বড় বউ হিসেবে বড় হার আস্থার প্রাপ্য। মা, আমার ছোট হারটা পড়তে কোনো সমস্যা নেই। দিদি, তুই আমারটা নিয়ে নে, আর তোরটা আমায় দে। উফ, তোরা কি আমার চেয়ে বেশি বুঝিস নাকি? পীতাম্বর বাবু আর প্রণব দেখলে রেগে যাবে। শারদা, তোকে যেটা দেওয়া হয়েছে সেটাই পড়। আচ্ছা, তোমায় তো জিজ্ঞেস করাই হয়নি, তুমি পড়াশোনা কতদূর করেছো? সংসারের চাপ এত বেশি ছিল যে আমি আর দিদি খুব বেশি পড়াশোনা করতে পারিনি। অভাব আর দারিদ্র্য ছিল আমাদের নিত্য সঙ্গী। আর যদি তুমি আবার পড়াশোনার সুযোগ পাও তাহলে কি করবে? পড়াশোনার সুযোগ পেলে আমি মন দিয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে মায়ের মুখ উজ্জ্বল করতাম। কিন্তু এখন আর সেসব বলে কি লাভ? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি আবার পড়াশোনা শুরু করবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। শুধু আমার স্ত্রী হওয়াটাই তোমার পরিচিতি হোক। সত্যি বলছেন? আমি আবার পড়াশোনা করতে পারবো? অবশ্যই, পড়াশোনার কোনো বয়স নেই। আমি কালকে গিয়ে সরকারি স্কুলে তোমার ভর্তির ব্যাপারে কথা বলে আসবো। আমি ছোট থেকে পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, কিন্তু ইচ্ছে ছিল পড়াশোনা চালিয়ে যাওয়ার, কিন্তু তা আর হয়নি। পরে সেলাইয়ের কাজ করে কিছু টাকা রোজগার করতাম যেন মায়ের সাহায্য করতে পারি। তুমি আবার পড়াশোনা শুরু করো, আমার বিশ্বাস তুমি অনেক দূর আগাতে পারবে। আর এখন থেকে তোমার মাকে নিয়ে চিন্তা করবার কিছু নেই, তার দেখাশোনার জন্য আমি লোক ঠিক করে দিয়েছি। এ ঘরে থাকা যায়? কোনো আরাম নেই, শান্তি নেই। সারাদিন শুধু খেটে মরে, তার বিনিময়ে কি পায়? কাঁচকলা। শান্তি শান্তি, মাথা ঠান্ডা করো। আরে কি হলো কি তোমার, আবার এত রেগে আছো কেন? সারাদিন শুধু ঘরে বসে বইপত্র ঘাঁটতে থাকো, আর যত জ্বালা আমার। আজ তোমার বিয়ে করে কোথাও কোনো সম্মান নেই, শান্তি নেই আমার।
এভাবে বলছো কেন? কি হয়েছে? কেউ তোমায় কিছু বলেছে? আমায় বলো, বাকিটা আমি দেখছি। তোমার সাহস আছে? ভীতু কাপুরুষ কোথাকার! ব্যাস, অনেক হয়েছে। সব সময় তোমার সঙ্গে হেসে কথা বলি, তার মনে এই নয় যে তুমি যেভাবে পারো আমাকে অপমান করে যাবে। পারলে এই জেদ নিয়ে নিজের ভাই আর তার স্ত্রীর ওপর গিয়ে দেখাও। পারবে? শুধু আমার ওপরেই চেঁচাতে পারো তুমি। ওদের সাথে কেন জেদ দেখাবো? এখানে ওদের কথা আসছে কেন? সারাদিন আমি কাজ করি, বাড়ির সব কিছু সামলাই, আর আস্থা সে পড়াশুনো করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে। আমি বাড়ির কাজের মেয়ের মতো খাটি, আর সে পায়ের ওপর পা তুলে শুধু খায়, শুধুমাত্র এজন্য যে ও প্রণবের স্ত্রী। সারদা, এসব তোমার মনের ভুল। এসব মানে এমন কিছুই না। বৌদি আর তুমি দুজনেই এই বাড়ির বউ, দুজনেরই একটা সম্মান আছে। তাই একবার নিজের দিকে দেখো। প্রণবকে তোমার বাবা সব কাজে পাঠায়, বড় বড় দায়িত্ব দেয়, আর তুমি নিজের বাবার ব্যবসা সামান্য একজন সহকারীর মতো থাকো, যেখানে তোমার কোনো সম্মান নেই। তোমার স্ত্রীর সম্মান থাকবে কি করে শুনি? দিদি, তুই একটু পর ঠাকুরপুর জন্য জলখাবার তৈরি করো, আমি আগে জলখাবার বানিয়ে নি। কেন? আমি আগে এসেছি জলখাবার বানাতে, তাহলে তুই কেন আগে করবি? তুই অপেক্ষা কর, আগে আমি তৈরি করিনি। দিদি, তুমি বুঝতে পারছো না, উনি একটু পরে কাজে বেরোবেন। আজ কিছু কাজে ওকে জয়পুরের বাইরে যেতে হবে। ঠাকুরপো তো বাড়িতেই থাকবে, তাই না? দাদা শহরে যাবে বলে আমার কোনো কাজ থাকতে পারে না, এমন তো কোনো কথা নেই বৌদি। সবসময় দাদার জল খাবার আগে হবে, আমার অপেক্ষা করতে হবে, এমন তো কোনো কথা নেই। ঠাকুরপো, আমি সেভাবে বলিনি কথাটা। আপনি তো ঘরেই থাকবেন, তাই না? তাই আপনার জলখাবারটা একটু পরে দিলেও বিশেষ কোনো ক্ষতি নেই। ক্ষতি আছে। আমার এক্ষুনি জল খাবার চাই, আর আজকে আমার জল খাবার আগে বানানো হবে। দাদা যদি অপেক্ষা করতে পারে তো ভালো, নয়তো বাইরে কোথাও খেয়ে নিতে বলবে। কিন্তু ঠাকুরপো, আপনার দাদার তো কাজ আছে, সে তো... সারদা, আগে আমার জল খাবার তৈরি হবে। কার কি কাজ আছে না আছে আমার দেখবার বিষয় নয়। তাড়াতাড়ি আমার জল খাবার নিয়ে এসো। কারোর কথা শুনবার দরকার নেই, এই রান্নাঘর কারোর একার নয়। আমি তো ভেবেছি তুমি জল খাবার নিয়ে এসেছো। যাকগে, এখন আর কিছু খাবার সময় নেই, অনেক দেরি হয়ে যাচ্ছে। জলখাবার বানাতে দিলি তো বানিয়ে আনবো, রান্নাঘরে ঢুকতেই তো অপমানের শিকার হলাম। মানে কে অপমান করেছে তোমায়? কারা তো বড় স্পর্ধা? কেউ না, ছাড়ো, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। চলো তোমার বাইরে এগিয়ে দিয়ে আসি। কথা ঘোরানোর চেষ্টা করো না আস্থা। কে তোমায় অপমান করেছে? আমি থাকতে সাহস কার হলো? নামটা বলো শুধু আমাকে। তেমন কিছুই হয়নি। আমি জলখাবার বানাতে রান্নাঘরে যাই, ঠাকুরপো চেঁচিয়ে বলে এখন থেকে তার জলখাবার আগে তৈরি হবে, আর বলল রান্নাঘর কারোর একার নয়। কি আনন্দ এভাবে কথা বলেছে? আস্থা, তুমি ঠিক বলছো তো? এখনো তো মানে কখনো এভাবে কথা বলো না তুমি তো। আমিও তো একই কথা ভাবছি। এই প্রথম ঠাকুরপো এমন রেগে কথা বলল আমার সঙ্গে। জানি না হঠাৎ তার কি হলো। ওর সাহস খুব বেশি বেড়ে গেছে। দাঁড়াও, আমি দেখাচ্ছি ওকে আজকে। থাক না, সকাল সকাল কোনো অশান্তি করো না। হতে পারে দিদির সাথে ঝগড়া হয়েছে, তার জন্য ঠাকুরপো এমন রেগে আছে। তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। তুমি বলছো বলে, নয়তো আজকে ওকে দেখে নিতাম। বাবা, ছোট থেকে তুমি যা বলেছ আমি মেনে নিয়েছি। তোমার সিদ্ধান্তের ওপরে কখনো কথা বলিনি, কিন্তু তুমি আমার সঙ্গে এমনটা করবে আমার জানা ছিল না। কি বলছো তুমি? কি করেছি আমি? তুমি সব সময় দাদাকে আমার চেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়েছো, আমার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছো। বিয়ের সময় ওর পছন্দের মূল্য দিলেই আমার পছন্দ অপছন্দ সম্পর্কে কোনো মূল্য দাওনি। কে কে বাজে বকছিস আনন্দ? আমার দুই ছেলেই আমার জন্য এক। আমি কখনো তোমাদের আলাদাভাবে দেখিনি। মিথ্যে কথা। তোমার ব্যবসার সব বড় বড় কাজে তুমি দাদার পরামর্শ নাও, তাকে পাঠাও, আর আমাকে শুধু সাধারণ সহকারী হিসেবে রাখো। আমার কোনো সিদ্ধান্ত নাও না। কারণ প্রণব তোমার চেয়ে বেশি বুদ্ধিমান, আর সে তোমার বড়। বড় বলে কি সব সুযোগ সুবিধা ওর পেতে হবে? ওর নামে 10 বিঘা জমি দিয়ে দিলে। আমায় কি দিয়েছো তুমি? আমার জন্য কি করেছো? অনেক হয়েছে। আমারও আলাদা জমি চাই, আলাদা ঘর চাই, আমার স্ত্রীর জন্য আলাদা রান্নাঘর চাই, নয়তো আমি পুরো বাড়িটা আগুন ধরিয়ে দেব বলে দিলাম। বাবা, তুমি এত রাতে এখনো না ঘুমিয়ে কি করছো?
সারা জীবন সব দায়িত্ব তোমাকে দিয়েছি, আজকে একটা শেষ দায়িত্ব তোমায় দিতে যাব। আশা করি তুমি সব সময়ের মতো এই দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করবে। এভাবে বলছো কেন বাবা? তুমি শুধু হুকুম করো, বলো কি দায়িত্ব পালন করতে হবে। তোমাদের মা মারা যাওয়ার পর থেকে আমি চেষ্টা করেছি তোমাদের দুই ভাইকে পৃথিবীর সব খুশি দিতে। আমি পুরো চেষ্টা করেছি, হয়তো পেরেছি বা হয়তো পারিনি। কি যে বলো বাবা, তোমার কারণেই তো আজকে আমরা এই অবধি এগিয়ে এসেছি। তুমি আমাদের কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখোনি। তুমি আমার উপর সন্তুষ্টি হলেও তোমার ছোট ভাই হয়তো আমার উপর অসন্তুষ্ট, সেভাবে আমি ওর জন্য ভাবি না। এই দলিলগুলোতে আমার সব জমি জমা তোমার আর আনন্দের নামে সমান ভাগে ভাগ করা আছে। আমি যদি কোনোদিন নাও থাকি, তুমি তোমার ভাইকে তার ভাগ সুন্দরভাবে বুঝিয়ে দেবে। বাবা, তোমার জমি জমা সবকিছু তোমার, তুমি আনন্দকে বুঝিয়ে দাও। না, ও আমার উপর অভিমান করেছে। আমি তোমায় এই শেষ দায়িত্বটা বুঝিয়ে দিলাম। আমার বিশ্বাস তুমি এই দায়িত্ব পালন করবে আর এই সংসারকে সব সময় আগলে রাখবে। দেখলে, যেই জিনিসটার ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হলো। তোমার বাবা মরে গেল, কিন্তু সবকিছু প্রণবকেই দিয়ে গেল। এবার সারা জীবন তোমাকে আর আমাকে আস্থা আর প্রণবের চাকরের মতন হয়ে থাকতে হবে। আমার বাবা আমার এত বড় ক্ষতি করবে আমি ভাবতেও পারিনি। সব শুধু নিজের নিজের বড় ছেলের জন্য করে গেল, আমার কথা একটিবার ভাবলো না। তুমি আসলেই তার নিজের ছেলে তো? কারণ নিজের সিনেমার সাথে পৃথিবীর কোনো বাবা এমনটা করতে পারে না। বাজে বকো না তো সারদা, এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। ইয়ার করবে, সারা জীবন তোমার দাদার পায়ের নিচে আশ্রয় নিয়ে পড়ে থাকতে হবে। তোমার দাদা সাহেবের মতো সব ভোগ করবে, তুমি শুধু চুপচাপ বসে বসে দেখবে। এমনটা আমি হতে দেব না। তুমি আর আমি ওদের কাছে নত হয়ে থাকবো? কখনো না। আবার ওই আস্থা বাড়ির পাশাপাশি রান্নাঘর কবজা করবে, রান্না বান্না নিয়ে রোজ ঝগড়া করে বেড়াবে, অপমান করবে। বঙ্গাব্দ যে ওর স্বামী কত পরিশ্রমী আর আমার স্বামী অকর্মা। ভালোই হলো আমার বাবা মরে গেছে, না হলে বেঁচে থাকলে আমিই তাকে মেরে ফেলতাম। হতভাগ্য বিশ্বাসঘাতক একটা। বলি, তুমি কোনো কৌশলে ক্রানাভের ওই 10 বিঘা জমিটা হাতিয়ে নাও। একবার ওই জমি আমাদের হলে আর কোনো চিন্তাই আমাদের থাকবে না। জমিদারের মতো রাজত্ব করব তুমি আর আমি আজীবন। ছি, বাবা মারা গেছে সবে একদিন, আর এখনই ওর জায়গার সম্পদ নিয়ে ভাবছে। আনন্দের মনে বাবা মারা যাওয়ার শোকের চেয়ে জায়গার লোভ বেশি হয়ে গেল। ছি 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 ছি। দিনে দুপুরে সবাইকে নদীর পাড়ে এনে জড়ো করেছো কেন? কিছু চাওয়া পাওয়ার হিসেব চুকুতে হবে আজকে, সেই জন্যই সকলকে ডাকা। কিসের চাওয়া পাওয়া? বাবা মারা যাবার আগে আমায় কিছু দায়িত্ব দিয়ে গেছিল, সেই দায়িত্ব পালন করে বাবার শেষ ইচ্ছে আজকে আমি পূর্ণ করব। বাবা তো সারা জীবনে সব দায়িত্ব তোমাকেই দিয়েছে, সে তো নতুন কিছু নয়। তুমি তার যোগ্য ছেলে, তাই মরবার আগে সব তোমাকেই দিয়ে গেছে। তোর এই ভ্রান্ত ধারণা আজকে সারা জীবনের জন্য দূর হয়ে যাবে আনন্দ, আর যে বিষ তীর তোর মাথায় ঢুকেছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এই নদীর পাড়ে জায়গাটা 20 বিঘা মতো, যার মধ্যে 10 বিঘা তোর, 10 বিঘা আমার নামে। আমাদের বাড়ির মালিকানাও তোর আমার মধ্যে বন্টন করে গেছে বাবা। তার মানে এতদিন আমি যা ভেবেছি সব ভুল? হ্যাঁ, বাবার মৃত্যুর পর তোকে আর তোর স্ত্রীকে আমি কথা বলতে শুনেছি, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমরা আলাদা থাকব। আলাদা বাড়ি, আলাদা ব্যবসা, আলাদা রান্নাঘর। এখন থেকে আর রোজ ঝগড়া হবে না। এই নদীর পাড়ে তোমাদের রান্নাঘরের ব্যবস্থা করে দিলাম। এখন থেকে তোমরা এখানে আলাদাভাবে রান্না করবে। খুব শীঘ্রই আমি আর আস্থা এখানে আলাদা বাড়ি তুলব। দাদা, আমি সারদার কথা মাথায় নিয়ে তোমাদের ভুল বুঝেছি। আমি ভেবেছি তুমি আর বাবা আমাকে নিয়ে ভাবো না, আমায় তেমন একটা গুরুত্ব দাও না। আর সেই জন্য আমি ভুল বুঝে তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, বৌদির সাথে খারাপ ব্যবহার করেছি। আজ তার খুশি আর সম্মান দেখে আমার মনে হিংসা বাসা বেঁধেছিল যে আমি নিজের বোনের ক্ষতি চেয়েছি। আমার স্বামী তার নিজের বাবার বিরুদ্ধে দাঁড় করিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। দাদা, আমার কিচ্ছু চাই না, কোনো জায়গা সম্পদ কিচ্ছু চাই না। আমি আলাদা থাকতে চাই না দাদা। বৌদি তুমি দাদাকে বোঝাও না। বাবাকে হারিয়েছি, দাদাকে হারাতে চাই না। বলছি, ওরা মন থেকে অনুতপ্ত হয়ে নিজেদের ভুল স্বীকার করছে, আপনি ওদের ক্ষমা করে দিন। কেউ মন থেকে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করতে হয়।
আমি তোকে সবসময় হিংসা করে এসেছি, কিন্তু তুই তুই আমায় ক্ষমা করতে চাইছিস। সত্যি আস্থা, তুই মহান। তুমি প্রমাণ করে দিলে গিন্নি, আমি নিজের জন্য একদম সঠিক মানুষকেই বেছে নিয়েছি। তোমার তুলনা হয় না গো। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।